বাংলাদেশের একটি জেলার মাটির নিচে এমন কিছু লুকিয়ে আছে যেটা জানলে আপনি চমকে যাবেন। বছরের পর বছর ধরে সেটা চাপা পড়েছিল। কেউ জানতো না, কেউ জানতেও চায়নি, আর কেউ কেউ হয়তো জেরেও চুপ ছিল। একবার খনন শুরু হয়েছিল, তারপর হঠাৎ করে সব বন্ধ। কূপের মুখ সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছিল। কেন, সেই উত্তর আজও কেউ দেয়নি। আর ঠিক এই সময়ে যখন গোটা দুনিয়ায় জ্বালানি সংকট নিয়ে টালমাটাল, তখন সেই পুরো রহস্য আবার নতুন করে সামনে আসছে। আজকের এই রিপোর্টে আমরা সেই রহস্যের পরতে পরতে ঢুকব। তবে শেষ পর্যন্ত যে সত্যটা সামনে আসবে সেটা আপনাকে অনেকটাই ভাবাবে। তবে এই রহস্যে ঢোকার আগে একটু বুঝে নেওয়া দরকার তেল জিনিসটা আসলে কি এবং এটা তৈরি হতে কতটা সময় লাগে। কারণ এটা না বুঝলে পুরো বিষয়টা গুরুত্ব আপনি হয়তো ধরতেই পারবেন না। আমরা প্রতিদিন যে তেল ব্যবহার করছি সেটি গতকাল বা গত বছর তৈরি হয়নি। এই তেল তৈরি হতে সময় লেগেছে কোটি কোটি বছর। প্রাচীন পৃথিবীতে যেসব উদ্ভিদ আর প্রাণী মারা যেত তাদের দেহের অবশেষ বালি, পলি আর পাথরের স্তরের নিচে চাপা পড়ে থাকত। তারপরে দীর্ঘ সময় ধরে মাটির গভীরে প্রচণ্ড তাপ আর চাপের প্রভাবে সেই জৈব পদার্থগুলো ধীরে ধীরে রূপান্তরিত হতো হাইড্রোকার্বনে। আর সেই হাইড্রোকার্বন পরবর্তীতে তেল আর গ্যাস হিসেবেই জমা হয়ে থাকতো মাটির গভীরে। অর্থাৎ আজ আমরা যে তেল ব্যবহার করছি সেটা আসলে হাজার হাজার লক্ষ বছরেরও জমানো শক্তি। এটা কোনো সাধারণ সম্পদ নয়, এটা সময়ের সঞ্চিত শক্তি। কিন্তু মানুষ এই তেল উত্তোলন শুরু করেছে মাত্র প্রায় 165 বছর আগে। আর সেই সময় থেকে এই ব্যবহার বেড়েছে এমন বিস্ময়কর গতিতে যে সম্পদ তৈরি হতে লেগেছে কোটি বছর, সেটা মানুষ মাত্র 150 বছরে শেষ করে ফেলার পথে। শিল্পায়ন, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন সবকিছু আজ দাঁড়িয়ে রয়েছে এই এক উৎসের উপর। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে আর কতটুকু তেল বাকি রয়েছে? বর্তমান তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রায় 1.6 ট্রিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য তেল রয়েছে। এর বাইরে আরও প্রায় 565 বিলিয়ন ব্যারেল তেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা এখনও পুরো আবিষ্কৃত হয়নি। দীর্ঘদিন ধরে একটি হিসেবে পরিচিত রয়েছে যে বর্তমান ব্যবহার হারে আর প্রায় 50 বছরের মতো তেল মজুদ রয়েছে। তবে এই হিসাব কিন্তু স্থির নয়, কারণ একদিকে নতুন নতুন তেল ক্ষেত্র আবিষ্কার হচ্ছে, অন্যদিকে ব্যবহারও বাড়ছে সমান গতিতে। ফলে তেল আসলে কবে ফুরিয়ে যাবে এই প্রশ্নের উত্তর পুরোপুরি নির্ভর করছে নতুন আবিষ্কার, প্রযুক্তি আর ব্যবহারের গতির উপর। আবার সব তেল যে উত্তোলনযোগ্য তাও নয়। কিছু তেল রয়েছে অত্যন্ত গভীরে, কিছু রয়েছে দুর্গম অঞ্চলে, যেখানে পৌঁছানো এখনো অনেক কঠিন। অর্থাৎ তেলের অস্তিত্ব আর তেল ব্যবহার করতে পারা এই দুটোই কিন্তু একেবারে এক বিষয় নয়। আর ঠিক এই বাস্তবতার মধ্যেই বাংলাদেশের একটি অঞ্চল নিয়ে এখন একটা তথ্য সামনে আসছে, সেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। বাংলাদেশের উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী নামক একটি এলাকা, যেটিকে ঘিরে নতুন করে সামনে আসছে জ্বালানির সম্ভাবনার আলোচনা। দীর্ঘদিন ধরে প্রায় আঁকড়ে থাকা এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ তেল বা গ্যাসের মজুদ। এমন তথ্য আবারও আলোচিত আসায় বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। কিন্তু এই গল্পটা একদম নতুন কিছু নয়, এর শুরুটা বেশ পুরনো, আর সেই পুরনো গল্পটাই সময়ের চাঞ্চল্যকর। 1960 সালের দিকে প্রাথমিক অনুসন্ধানেই জানা যায় গাবতলীর মাটির নিচে থাকতে পারে জ্বালানি তেলের বড় ভাণ্ডার। এই তথ্য সামনে আসার পর থেকে এলাকাটিতে ঘিরে তৈরি হয়েছে সম্ভাবনার এক নতুন চিত্র। একসময় এমন কথাও উঠে আসে যে এই খনি যদি সত্যি চালু করা যায় তাহলে বাংলাদেশ জ্বালানি খাতে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। কমে আসবে বিদেশির ওপর আমদানির নির্ভরতা, এমনকি দেশের অর্থনীতিতেও পড়তে পারে সরাসরি ইতিবাচক প্রভাব। সম্ভাবনার এই গল্পের শুরুতে তখন অনেকের মনে আশার আলো জাগিয়েছিল, কিন্তু সেই গল্প খুব বেশি দূরে এগোয়নি। আর এখানে লুকিয়ে রয়েছে আসল রহস্যটা। 1980-র দশকে গাবতলীর অনুসন্ধান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তৎকালীন সময়ে উদ্যোগ নিয়ে খনন কাজ এগিয়ে নেওয়া হয় এবং বিভিন্ন পর্যায়ে এমন ইঙ্গিত পাওয়া যায় যা এই অঞ্চলের তেল বা
গ্যাসের উপস্থিতির সম্ভাবনাকে আরও জোরালো করে তোলে। স্থানীয় মানুষজনের কানেও খবর পৌঁছে যায়। তারা জানতে পারে তাদের পায়ের নিচের মাটিতে হয়তো লুকিয়ে রয়েছে এমন কিছু যা তাদের জীবন বদলে দিতে পারে। কিন্তু ঠিক এই পর্যায়ে ঘটে সবচেয়ে অস্বাভাবিক ঘটনাটি। 1987 সালের পর হঠাৎ করে পুরো কার্যক্রম বন্ধ হয়ে যায়। কোনো আগাম ঘোষণা নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু একদিন সব থেমে গেল। স্থানীয়দের দাবি অনুসন্ধানকারী চলে যাওয়ার পর কূপটি ভরাট করে দেওয়া হয়েছে। শুধু ভরাট নয়, কূপের মুখ সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে, একেবারে সিল করে দেওয়া হয়েছে। এলাকার মানুষ বলছে খনির আশেপাশে 1-2 মাইল পর্যন্ত তখন কোনো বাড়িঘর ছিল না, সব ফাঁকা পড়েছিল। তেল উঠছিল, গ্যাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তারপর হঠাৎ করে সব বন্ধ করে দেওয়া হলো। এই কথাগুলো যখন স্থানীয় মানুষের মুখে শোনা যায় তখন মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন? এই সম্ভাবনার প্রকল্প যা দেশের জ্বালানি খাত বদলে দিতে পারত, সেটি এইভাবে হঠাৎ থেমে যাওয়াটা স্বাভাবিকভাবে বড় প্রশ্ন তৈরি করে। আর এই প্রশ্নগুলোই ধীরে ধীরে বিষয়টি শুধু একটি খনির মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং এটিকে একটি বড় কৌতূহল এবং আলোচনার বিষয়ে পরিণত করেছে। কারণ ব্যাখ্যার হিসেবে সামনে এসেছে একাধিক দিক। একদিকে বলা হচ্ছে কারিগরি সীমাবদ্ধতা এবং উত্তোলনের জটিলতা প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সে সময়ে যে প্রযুক্তি ছিল সেটা দিয়ে হয়তো এত গভীর থেকে তেল উত্তোলন সম্ভব ছিল না। অন্যদিকে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা। একটি তেল খনি চালু রাখতে প্রয়োজন বিশাল বিনিয়োগ, উন্নত প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যা তখনকার বাংলাদেশের পক্ষে একা করা হয়তো। তবে এই দুইয়ের ব্যাখ্যার বাইরে আরও একটি আলোচনা রয়েছে, যেটি সরাসরি প্রমাণিত না হলেও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। জ্বালানির সম্পদ শুধু অর্থনীতির বিষয় নয়, এটি সরাসরি আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের সাথেও জড়িত। বিশ্বের বড় বড় শক্তিগুলো চায় না ছোট দেশগুলো জ্বালানিতে স্বনির্ভর হোক, কারণ একটি দেশ যখন নিজের জ্বালানি নিজে উৎপাদন করতে পারে তখন তার উপর বাইরের চাপ কমে যায়, আমদানি নির্ভর কমে যায়, আর তার অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বাধীনতা বেড়ে যায়। ফলে গাবতলীর এই খনিকে ঘিরে কেন সবকিছুই থেমে গেল সেই প্রশ্নটা আজও পুরোপুরি পরিষ্কার নয়। আর ঠিক এই অস্পষ্টতায় বিষয়টিকেই আরও বেশি আলোচনায় নিয়ে আসছে। কারণ ইতিহাস বলে সবচেয়ে বড় সম্পদগুলোর প্রথমে কখনোই সামনে আসে না, কিন্তু এবার পরিস্থিতি বদলে যাচ্ছে। আর সেটাই এই পুরো গল্পটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি, যাকে সংক্ষেপে বাপেক্স বলা হয়, তারা ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধান শুরু করেছে। এটা এখন শুধু আর প্রাথমিক পর্যায়ের কাজ নয়, বরং যাচাই বাছাইয়ের একটি বড় ধাপ। এই অনুসন্ধানের অংশ হিসেবে বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি এবং শাহজাহানপুর এলাকার মাটি খনন করে নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রায় 75 মিটার গভীর পর্যন্ত গিয়ে মাটির গঠন বিশ্লেষণ করা হচ্ছে, যার মধ্যে বোঝার চেষ্টা করা হচ্ছে এখানে জ্বালানি সম্পদের উপস্থিতি আসলে কতটা রয়েছে। একই সঙ্গে জামালপুর, নেত্রকোনা এলাকাগুলোতে অনুসন্ধান চলছে, বিশেষ করে যমুনা নদীর আশেপাশে, যেখানে ভূতাত্ত্বিক গঠন অনেকটাই একই ধরনের। অর্থাৎ এটি এখন একটি নির্দিষ্ট জায়গায় অনুসন্ধান নয়, বরং একটি বড় অঞ্চলের সম্ভাবনা যাচাই। আর ভবিষ্যতের কথা বলি, তাহলে প্রযুক্তির বিষয়টা সামনে আসে। বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত অনুসন্ধান পদ্ধতির মাধ্যমে মাটির নিচে লুকিয়ে থাকা তেলের সন্ধান পাওয়া আরও সহজ হতে পারে। এমনকি যেসব জায়গায় আগে প্রায় অসম্ভব মনে হতো, সেখান থেকেও তেল উত্তোলন সম্ভব হয়। এখন দর্শক পুরো বিষয়টা যদি একসাথে দেখেন তাহলে চিত্রটা খুব পরিষ্কার। একদিকে বিশ্বজুড়ে তেলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, 50 বছরের মজুদ আছে বলা হচ্ছে, কিন্তু ব্যবহার যে হারে হারে বাড়ছে সেটা চিন্তার কারণ। অন্যদিকে বাংলাদেশের মাটির নিচে ঠিক কী পরিমাণ সম্পদ লুকিয়ে রয়েছে সেটিও এখনও পুরোপুরি জানা যায়নি। আর এই অজানার মধ্যেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় কৌতূহল। গাবতলীর এই অনুসন্ধান এখন আর শুধু পরীক্ষামূলক কোনো প্রকল্পে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি নতুন তথ্যই পুরো চিত্রকে বদলে দিতে পারে। কারণ যদি অনুসন্ধানের পর সত্যি বড় কোনো মজুদের প্রমাণ সামনে আসে, তাহলে সেটি শুধু একটি খনির আবিষ্কারের খবর নয়, সেটি হবে বাংলাদেশের জ্বালানির বাস্তবতার একটি নতুন অধ্যায়ের সূচনা। আমদানি নির্ভর কমবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, দেশের অর্থনীতির নতুন গতি আসবে, কিন্তু সেই সাথে নতুন চ্যালেঞ্জও আসবে। কারণ জ্বালানি সম্পদ মানে আন্তর্জাতিক রাজনীতি,
মানেই বড় শক্তিগুলোর নজরদারি। ফলে শুধু তেল পাওয়াটাই যথেষ্ট নয়, সেটাকে দেশের স্বার্থে কাজে লাগানোটাই হলো আসল পরীক্ষা। প্রশ্ন হলো, গাবতলীর মাটির নিচে সত্যি কি সেই সম্পদ রয়েছে যা বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারে, যেভাবে 1987 সালে পড়েছিল? সেই প্রশ্নের উত্তর এখনও অজানা, আর এই অজানাটা এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন। এই বিষয়টিতে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।